মঞ্চে উপবিষ্ট সমস্ত ডিস্টিংগুইশড গেস্ট, বিশেষ করে আমার কামরুজ্জামান ভাই থেকে আরম্ভ করে, মিজানুর ভাই থেকে আরম্ভ করে, শাহজাহান ভাই থেকে আরম্ভ করে, আমাদের শাহ আলম সাহেব থেকে আরম্ভ করে Baba Haji is a most reliable person. I saw about him. খুব বড় মাপের কাজ উনি করেন। আমাদের মধ্যে এসছেন, কামরুল স্যার এসছেন, আরও সমস্ত ডিস্টিংগুইশড গেস্ট, প্রত্যেকের নাম আমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, সালাম, মোবারকবাদ, অভিনন্দন জানাই। আজ আপনারা এসে হাজির হয়েছেন একটা অনেক মহৎ সমাবেশের মধ্যে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সমাবেশ, যে সমাবেশের মধ্যে থেকে আমরা আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই আওয়াজ ছড়িয়ে দিতে চাই যে আর দমিয়ে রাখা সম্ভব নয়। রাত হয়েছে, সূর্য কিন্তু গায়েব হয়ে যায়নি, মেঘ করেছে বলে দিনের আলো কিন্তু চলে যায়নি। বর্তমান যুগ সন্ধিক্ষণে বিস্তারিত বলার আগে আমি আপনাদের কয়েকটা বিষয় একটু তুলে ধরব। কোন শিক্ষিত সম্ভ্রান্ত সম্প্রদায়ের মানুষের ধারণা ওদের বাড়তে দেওয়া উচিত নয়। শিক্ষায়, স্বাস্থ্যে, বৃত্তে, সামাজিক প্রতিপত্তিতে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত পিছিয়ে থেকেছে যে সমস্ত মানুষেরা, তাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম বলেন, আদিবাসী বলেন, যাদের মধ্যে সংখ্যালঘু স্বীকৃতি দিতে না চাইলেও বললে তারা প্রতিবাদ করে, অথচ তাদের জন্য কিছু করে না দলিত সম্প্রদায়ের মানুষ। অথচ যখন আমরা তাদেরকে আমাদের মধ্যে নিই, আমরা সংখ্যালঘু বলি, তখনই আওয়াজ তুলে দলিতদেরকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছেন? আপনারা কি করেছেন তাদের জন্য? কাজ করেছে কি বিভাজন। কিসের আমরা ওরার বিভাজন? সামগ্রিকভাবে আপনি লক্ষ্য করে দেখুন, কারাই বা আমরা আর কারাই বা ওরা। কাল ছিল যারা ওরা, তারা আজ হয়েছে আমরা, আজ যারা আমরা তারা কাল হচ্ছে ওরা। দুঃখ লাগে কি জানেন? সাচার কমিটি নতুন কিছু উদ্ঘাটন করেনি, সমাজের গভীরে লুকিয়ে থাকা জিনিসগুলোকে শুধু তুলে ধরেছে। তার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে কি, যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে সবসময় লোভ দেখিয়ে, ললিপপ দেখিয়ে চালানো হয়েছে। কারা চালিয়েছে? স্বাধীনতার পর থেকে অদ্যবধি যারা আজ মসনদে বসে আছে তারা। আপনাদের সামনে যদি বিফোর ইন্ডিপেন্ডেন্স আমি বেঙ্গল প্যাক্ট খুলি, তারপরে যদি আমি কংগ্রেস পিরিয়ডের গোপাল সিং কমিশন রিপোর্ট যদি আপনাদের সামনে তুলে ধরি, তারপরে সাচার কমিশন কমিটি, তারপরে রঙ্গনাথ মিশ্র কমিশন, একের পর এক যদি আপনাদের কাছে তথ্য তুলে ধরা হয়, কিচ্ছু নতুন আবিষ্কার করেনি। যেটা সমাজের গভীরে লুকিয়ে ছিল, বার হয়ে এসেছে। সেটা কি জানেন? প্রথমে ধরা পড়েছিল বেঙ্গল প্যাক্টে, স্বাধীনতার পূর্বে, যে কি একটা ফুন্সি হয়েছে, লোম ফোড়া হয়েছে। পরবর্তীতে সেটা গোপাল সিং কমিশন রিপোর্টে দেখা যাচ্ছে যে না, সেটা একটা বড় ফোড়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সাচার কমিটিতে ওটা তো ক্যান্সার হয়ে গেছে। এখন ওষুধ করবে কে? 2011, 8, 9, 10 ক্যান্সার ধরা পড়ে গেছে। চিকিৎসা কোথায় হবে? ভেলোরে হবে না বোম্বাই হবে, এমসে হবে না পিজিতে হবে। ডান করবে না বাম করবে, লড়াই আরম্ভ হলো। পাল্টে গেল 2011, ক্যান্সারের ট্রিটমেন্টই হলো না। অথচ গোপাল সিং কমিশন রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট একটা বার হয়েছিল। দেখানো হলো কি, আবার ললিপপ। তোমাদেরকে 2 টাকা কেজি চাল দেব, তোমাদের জন্য এই করব সেই করব। আফসোস লাগে কোথায় জানেন? 2 টাকা কেজি চাল আপনি ফোটাবেন কোথায়? 1000 টাকার গ্যাসে। আফসোস কোথায় যে আজ ভারতবর্ষে বাস করছি। সিনা টেনে, বুক টেনে আমি যখন বলি এটা আমার ভারতবর্ষ, তখন প্রমাণ দেওয়ার দরকার হয় যে আমি ভারতীয়। আমাকে চিৎকার করে বলতে হচ্ছে যে আজ বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আফসোস যে এই ভারতবর্ষের বুকে আবার সম্প্রীতি সমাবেশ।
তাহলে কি করে গেছিলেন গান্ধীজি, কি করে গেছিলেন আপনার সরওয়ার্দী, কি করেছিলেন সিয়াদ দাস, কি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, কি করেছিলেন ভগৎ সিং, কি কাজ করেছিলেন আপনার আবুল কালাম আজাদ, কি কাজ করেছিলেন বীর আব্দুল হামিদ, কি কাজ করেছিলেন আশফাকুল্লাহ খান? যে আজ হিন্দু মুসলিম সবাইয়ের রক্তের বিনিময়ে যে ভারত স্বাধীন হলো, সেই ভারতবর্ষের বুকে আজ সম্প্রীতির প্রোগ্রাম হচ্ছে। কারণ যে সম্প্রীতি নেই। আর উস্কানি কিসের? ধর্মীয় উস্কানি, ধর্মীয় সুশ্রুরি। বাবরি মসজিদ হবে না হবে না? বাবরি মসজিদ হবে না রাম মন্দির হবে? মন্দির হোক মসজিদ হোক, বিচার কোর্টে আছে, কোর্টে থাক। আইওয়াস করে তুলে দেওয়া হচ্ছে কি? ফুরফুরা শরীফের, মাজার শরীফের সামনে অনেক মানুষ আছে ভিক্ষা করে। বহু এলাকায় বড় বড় মসজিদ দেখতে পাবেন, কালীঘাটে মন্দির দেখতে পাবেন, কারগিলের যুদ্ধ দেখতে পাবেন। আর মন্দির মসজিদ, বাবরি মসজিদ আর রাম মন্দির এটাও দেখতে পাবেন। ফুরফুরা শরীফের মাজারের সামনের ভিখারির দেখবেন পা যেদিন ভাঙা ছিল 1980 সালে, আজও পা ভাঙা আছে। কালীঘাটের ভিখারির দেখবেন হাত যেদিন লুলো ছিল 67 সাল থেকে বুড়ো হয়ে গেছে, আজও লুলো আছে। কারগিলের দিয়ে দেখুন, যখনই কিছু কাশ্মীর সমস্যা আজও চলছে। অনেক জায়গায় মসজিদ দেখবেন তৈরি হয়ে গেছে, তো বাইরে মিনারের কাজ চলছে। কারণ কালীঘাটের ভিখারির যদি পা ভালো হয়ে যায়, ও আর ভিক্ষা পাবে না। ফুরফুরার ভিখারির যদি হাত ভালো হয়ে যায়, ও আর ভিক্ষা পাবে না। মসজিদের কাজ যদি শেষ করে দেয়, ওর আর পয়সা উঠবে না। ওদিকে লক্ষ্য করে দেখুন, কারগিল ইস্যু যদি শেষ হয়ে যায়, রাজনীতি শেষ হয়ে যাবে। ওদিকে বাবরি মসজিদ না মন্দির, এই ইস্যু শেষ হলে রাজনীতি শেষ হয়ে যাবে। যতদিন পাচ্ছে শুধু টেনে টেনে চুইংগামের মতো বাড়িয়েই চলেছে। আর বুকা মুসলমান, বুকা মানুষ, বুকা পিছিয়ে পড়া লোকেরা, আমরা তাদেরকে জিন্দাবাদ বলে মাথার উপরে তুলে দিচ্ছি। কারণ আমাদের জন্য উনি চিৎকার করেছে। কি চিৎকার করেছে আমাদের জন্য? সবারটা চিৎকার করে আদায় করতে হচ্ছে, হচ্ছে না। তুলে ধরা হচ্ছে মুসলমানদেরটা, তুলে ধরা হচ্ছে দলিতদেরটা, তুলে ধরা হচ্ছে আদিবাসীদেরটা। করছে দেখুন, আমরা কি ভারতের নাগরিক নয়? সবাই সবারটা স্বতঃস্ফূর্ত ভাবে পেয়ে যাচ্ছে, আর আমারটা আমাকে চিৎকার করে কেন আদায় করতে হবে? আমারও তো স্বতঃস্ফূর্ত ভাবে পেয়ে যাওয়া দরকার। সব থেকে দুঃখ লাগে কোথায় জানেন? আমার মিডিয়ার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে। আজকে এই পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র মুসলিম নয়, এরা পিছিয়ে যাওয়ার জন্য যেমন একদিকে গভর্নমেন্ট দায়ী, অপরদিকে কিন্তু আমি গণমাধ্যমকেও দায়ী করেছি। কারণ আমাদের খবরে ওদের কোনো ইন্টারেস্ট ছিল না। আপনি আনন্দবাজার দেখুন, নাম উল্লেখ করে বলছি, নামি দামি ট্যাবলয়েড গুলো দেখুন। আমাদের দুঃখ। আর উল্টোদিকে আপনি ইংল্যান্ডের, আপনার লন্ডনের দ্য সান দেখুন, আমেরিকান এক্সপ্রেস দেখুন। পিছিয়ে পড়া মানুষদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা নিয়ে এত লেখালেখি, জনমত গঠন হয়, তাদের জন্য কাজ করতে সরকার ভাবতে বাধ্য হয়। আর আমাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা নিয়ে কোনোদিন ঠিকমতো ভাবে খবরের কাগজে তুলেও ধরা হয়নি। কারণ যখন আমাদের জন্য কেউ কিছু ভেবেছে, সঙ্গে সঙ্গে লেখা হয়েছে মুসলিম তোষণ। প্রথমত ভাবে না, যদিও কেউ ভাবে, সেখানে লিখে দেওয়া হচ্ছে মুসলিম তোষণ। বুঝে না কিসের জন্য? আজকে লক্ষ্য করে দেখুন আপনি ভালো করে। না, মুসলিমদের তো নিউজ হচ্ছে, খবর হয় ইমরানার শ্বশুর ইমরানাকে ধর্ষণ করেছে, পেপারের ফার্স্ট পেজে দেওয়া হয়। কিন্তু মশিউর রহমানের নামটা পেপারের ফার্স্ট পেজে দেওয়া হয় না। রেজওয়ানুর, কি বলে, তফসির রেজওয়ানুর রহমান, ওর কি হলো সেটা নিয়ে মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল। দরকার আছে তদন্ত। আমি তদন্ত বিরোধী নই, সংবিধান বিরোধী আমি নই। রেজওয়ানুর রহমানকে নিয়ে এত যখন মাথা ব্যথা বর্তমান গভর্নমেন্টের ছিল, তো মশিউর রহমানকে নিয়ে মাথা ব্যথা হলো না কেন? যখন দেখতে পাচ্ছি আমরা হেতাল পারেখকে নিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে গেছিল, হওয়া দরকার। পূজাকে নিয়ে চিৎকার চেঁচামেচি হওয়া দরকার। আসিফাকে নিয়ে চিৎকার চেঁচামেচি হওয়া দরকার।
কিন্তু লক্ষ্য করে দেখুন, ওরা মানুষ মেরেছে, ওরা ধর্ষণ করেছে, কিন্তু বাংলা তথা ভারতবর্ষের গণতন্ত্রকে যারা হত্যা করছে, বাংলা তথা ভারতবর্ষের মানবতাকে যারা হত্যা করছে, বাংলা তথা ভারতবর্ষের মানুষের সোচকে যারা হত্যা করছে, আবেগকে যারা হত্যা করছে, সুড়সুড়ি দিয়ে সামান্য কিছু সামনে টোপ দিয়ে দেওয়া হচ্ছে, ওটা গিলতে গেলেই বর্ষির মতো যখন গেতে তুলে দেওয়া হচ্ছে, আর শেষ পর্যন্ত দেখুন মাথায় তুলে দিয়ে চেয়ারটাকে বইটাকে কেড়ে দেওয়া হচ্ছে, কিছু হলেই ওর দোষ। আপনি দেখতে পান না, পাকিস্তানের কোচ মারা গেল বাবুল মার, তার পেছনে হাত আছে কার? দাউদ ইব্রাহিমের। আমরা দাউদ ইব্রাহিমকে সমর্থন করি না, ওসামা বিন লাদেনকেও সমর্থন করি না, আমরা সন্ত্রাসীদের সমর্থন করি না। কারণ যে বাংলায় বাস করি, সারা ভারতবর্ষের জমিনেতে বাংলাকে মাথা তুলে দাঁড় করাবার জন্য যেমন একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, একদিকে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভূমিকা, সেই লিস্টের মধ্যে আপনি কিন্তু পীর আবু বকরকেও ভুলতে পারবেন না, আমার পাঁচ পীরকেও ভুলতে পারবেন না, আপনি ফজলুর রহমান দরগাপুরীকে ভুলতে পারবেন না। এক কথায় যে মাটিতে বসে আছি, এই জমিনেতে বসিয়াকে আল্লামা জন্মেছিল, সারা বিশ্বের বুকে বাংলাকে পরিচিত করে দিয়েছিল। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না যে কি তাদের যে সমস্ত কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস অফ লাইফ আপনি সামনে টেনে আনুন, আমরা দেখতে পাচ্ছি না। না, আপনাদের তো নিউজ করা হচ্ছে, ইদানিং হচ্ছে, আগে তাও হয় না। আর প্রতিটি নিউজের মধ্যে একটা করে খোঁচা দেখবেন। বছরে দুটো নিউজ আমাদের আগে হতো, মুরব্বীরা বসে আছে দেখুন, ঈদ আর বকরিদ। সেক্ষেত্রে কি লেখা হতো? শান্তিতেই হলো ঈদ। না, এটা তো শান্তিপ্রিয় ভাবে হয়, তাই কই শান্তিতেই হলো মেরি ক্রিসমাস লেখা হয় না তো, ওটা কি অশান্তিতে হয়? শান্তিতেই হলো দুর্গাপুজো লেখা হয় না তো, ওটা কি অশান্তিতে হয়? শান্তিতেই হলো আপনার গুরু নানক বার্থডে, ওটা কি অশান্তিতে হয়? শান্তিতে হলো গৌতম বুদ্ধের জন্মদিন, ওটা কি অশান্তিতে হয়? ঈদের সময় সুন্দর করে লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ। বলছে শান্তিতে হয়, তাই তো লিখেছি আমি, না যেন কথা ছিল অশান্তি হওয়ার, হয়নি বলে লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ। একটা নিউজ হয়েছে, সেখানেও খোঁচা। সমাজের নিচু শ্রেণীর জায়গা নিচে রাখার জন্য, চেপে রাখার জন্য, ঝান্ডা ধরার জন্য, লড়াই করার জন্য, কেস খাওয়ার জন্য, মার খাওয়ার জন্য, মার্ডার করার জন্য, লড়াই করার জন্য, লাঠি ধরার জন্য পিছিয়ে পড়া মানুষগুলোকে আগিয়েছে। এদেরকে আগিয়ে দিয়ে এদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে ওরা, যারা আজও পর্যন্ত একবারও দেখতে পাবেন না আপনাদের গরিব দুঃখী এলাকার মধ্যে। একমাত্র যখন ভোট আসবে তখন তাদের দেখতে পাবেন। পরিবর্তন হয় আমাদের দরকার। এ দোষ আমি তাদের শুধু দেব না, আমরা পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী বলেন, সিভিল কাস্ট বলেন, মুসলিম বলেন, দলিত বলেন, ওদেরকে আর আমাদের বিশ্বাস করা চলবে না। ওদেরকে বিশ্বাস করে আর আমরা এগোতে চাই না। কারণ ভারতের ইতিহাস আপনি দেখুন, আর হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন, পঞ্চদশ শতাব্দী থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত সমগ্র বিশ্বের তুলনায় যে ইউরোপ 100 বছর আগে, সেই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু কারা ছিল সেটা আগে খুঁজে বার করুন। আর আজ আমাদেরকে তলারিতে দিতে 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 এমন জায়গায় ঠেলে সরিয়ে দিয়েছে যে কি বসিরহাট লোকসভা কেন্দ্রে কে দাঁড়াবে? দাঁড়াবার কথা ছিল একজন হেভিওয়েট নেতা, এসে দাঁড়ালেন কি একজন হাজী সাহেব। সমাজের কাজ করেছে, দেশের করেছে, আমরা স্যালুট করি তাকে। কিন্তু সেই যখন মুসলিম প্রার্থী দিলেন, তো আগে স্ট্রং প্রার্থীটাকে কেন দিলেন না? স্ট্রং প্রার্থীটা দিতে পারতেন, কারণ আপনি আগেই ক্যালকুলেট করে নিয়েছেন যে হাজী সাহেব দেবো, বোকা মুসলমান বুঝে যাবে। কিন্তু হাজী সাহেবের জায়গায় আর একজন সাহেব যিনি চেয়েছিলেন, ওকে দিলে পার্লামেন্টে বেশি চিৎকার করবে, অতএব ও যেটা আদায় করে ফেলবে, হাজী সাহেব সেটা পারবে না। বোকাদের বুঝাবার জন্য হাজী দিয়ে বুঝিয়ে দাও, আর আদায় করার জন্য দুর্বল করে রেখে দাও ওই আপনার কে বলে লোকসভায়। আমরা বোকা নয়, আমরা বুঝি। তাই আজকে আপনারা চিন্তা করুন, পারবেন? কারণ আমাদের টিএমসির প্রতি দরদ নেই,
কংগ্রেসের প্রতি দরদ নেই, সিপিএম এর প্রতি দরদ নেই। আমরা সুশাসনের পক্ষে। পিছিয়ে পড়া মানুষ আর কতদিন নির্যাতিত হবে, আর কতদিন নিষ্পেষিত হবে, আর কত পদদলিত হবে? শক্তি আছে, সাহস আছে, একবার বার হয়ে পড়ুন তো। লক্ষ্য করে দেখেছেন আপনার পার্সেন্টেজ কম বলে বলে দমিয়ে রাখছে, অথচ মুসলিম আস্থা ভোট ছাড়া কোনো গভর্নমেন্ট গঠন হচ্ছে না। মজার ব্যাপারটা কিছু বুঝতে পারছেন? আপনি আপনার পার্সেন্টেজ মুসলিম, তুমি পার্সেন্টেজ কম, সংখ্যালঘুর পরিসংখ্যান কম, তোমরা কিছু গঠন করতে পারবে না, দমিয়ে রাখা হচ্ছে। কিন্তু দেখুন যখন ভোট যে এমএলএ যে এমপি জিতছে, এই মুসলিম আস্থা ভোট বলেন আর সংখ্যালঘু ভোট বলেন, এই পিছিয়ে পড়া মানুষের ভোটটাই কিন্তু আগে কাজ করছে। কারণ এরা বেঈমান নয়, এরা বিশ্বাসঘাতক নয়, এরা যে পাত খায় সে পাত ফুটো করে না। আপনি চিন্তা করে দেখলেন, আপনি বললেন যে আমি আপনার জন্য এই কাজটা করতে চাই দাদা, পার্টির জন্য এই কাজ করতে চাই, সঙ্গে সঙ্গে বলে দিল শোন তুই টিকিট পেয়ে যেতে পারিস, এক কাজ কর আগে যে কটা ওদিকে দেয়াল আছে তুই সব লিখে ফেল, সব চুন করে দে, লেখার লোক আসবে তুই চুন করে দে। দাদা চুনের খরচা, বলছি একটু খরচা কর। যখন চুন করতে বার হয়েছে তখনও জানে যে আমি লিডার হব, তখনও জানে আমি প্রধান হব, তখনও জানে আমি উপপ্রধান হব, তখনও জানে আমি আপনার যে কোনো একটা জায়গায় আছি। হঠাৎ করে যে দেখা যাচ্ছে নাম অন্য ঘোষণা, বলে আমার চুনটাই তো বেকার গেল, এখন আমি চুন কিসে লাগাবো? তখন মুচকি হেসে বলছে পার্টি করতে গেলে একটু চুনা লাগাতে হয়। কার কতদিন চুনা লাগাবে আমাদেরকে, আর কতদিন এই চুনার ছাপ পিছনে নিয়ে ঘুরবেন আপনারা? শুনে রেখে দিন, গণতন্ত্র শিক্ষা আমাদেরকে দেবেন না, সামাজিকতার শিক্ষা আমাদেরকে দেবেন না, মানবতার শিক্ষা আমাদেরকে দেবেন না, অবুঝ আমাদেরকে মনে করবেন না, কাঁঠাল ভেবে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন না। আজও পর্যন্ত বাংলার বুকেতে যারা লড়াই করছে, যাদের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছেন, তারাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যারা আপনার উপরে বসে মজা নিচ্ছে, তারা কিন্তু আপনাদের সঙ্গে বেইমানি করছে। যারা বেইমানি করে দেয় তারা আজও পিছনে দাঁড়িয়ে আছে, আপনাদের জন্য গুলি খেয়েছে, আপনাদের জন্য মার খেয়েছে, আপনাদের জন্য লড়াই করেছে। মাথায় রাখবেন, যারা মার খেয়েছে তারা মার খেতে নয়, মারতেও জানে। ওকে গলায় যেদিন পা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার উপযুক্ত জবাবটাও এদের কাছে পেয়ে যাবেন। তবে সে মার হয়তো হাতের মার নয়, গণতন্ত্রের মার মারবে তারা, তারা ব্যালটের মার মারবে। তো আজ শপথ করুন সংখ্যালঘু যুব ফেডারেশনের এই মঞ্চ থেকে, যে আজ ইউনাইটেডলি আমরা এগোবো। আমরা টিএমসি চিনি না, আমরা সিপিএম চিনি না, আমরা বিজেপি চিনি না, আমরা কংগ্রেস চিনি না, আমরা সুশাসনের পক্ষে, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে পছন্দ করি, ন্যায় নিষ্ঠার সাথে চলতে পছন্দ করি। কি দোষ করেছিল? এতদিন তো এসব দেখিনি আমরা। আগে একটা ক্লাবে টিভি দিলে কাজ হয়ে যেত, এখন এমএলএ কে আগে 5 লাখ। গ্রামের সমস্যা নিজে সামলাও, ছোট থেকে উপর পর্যন্ত। আমি এই দেশের বাসিন্দা, এই গ্রামে খেয়েছি, বড় হয়েছি। আমার নিজের কথা বলছি, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য, আমার নিজের ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আমাকে বলছে হুজুরকে একবার দেখা করতে বলো। আমি কে বলেছে? বলে অমুক লিডার। আমি যার নিজের ক্যারেক্টার ঠিক নেই, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে সে? যার নিজের ক্যারেক্টার ঠিক নেই ও আমায় কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে? না, উনি যে লিডার, আমি রইল লিডার। বাবার বাবাও আছে, আমি খালি বোঝাবার জন্য বলছি। আজ আমার যদি এই অসুবিধাটা হয়, আপনার কি অসুবিধা হবে? আমি যদি এই জিনিস সাফার করি, আপনি কি করে আপনার সহজে পেয়ে যাবেন? পেতে পারেন না। কৌশল মেনটেন করুন, হেকমত মাথায় লাগান, দাঁতে হাসি হাসুন, পেটে খিদে রেখে ঠোঁটে ঘি লাগিয়ে ঘুরে কোনো লাভ নেই। আমরা কপট নয়, যে হাসছে হাসির উত্তরটা হাসিতেই দিন, ভোটে দেওয়ার দরকার নেই। যে আপনার বুকে টানছে বুকে মিলিয়ে দিন, মাথায় রেখে দিন যেখানে দেওয়ার সেখানেই দেবো। অতএব যদি আপনাকে সমাজ গঠন করতে হয়, দম থাকে তো দেখিয়ে দিন।
নির্দল থেকে কাউকে জিতিয়ে। পারেন আপনারা, অবশ্যই পারেন। দম থেকে তো দেখিয়ে দিন, কোন ব্র্যান্ডে না যেয়ে বেনা ব্র্যান্ডে কাউকে দাঁড় করিয়ে দিন। পারেন আপনারা। যেমন আমরা তুলে ফেলতে পারি, সরাতে পারি, তেমন নতুন করে বসাতেও পারি। আমাদেরকে দুর্বল কোনোদিন ভাববেন না। আর আজ আমি দেখছি বহু মানুষ, হাজার হাজার মানুষ, 3000 মানুষ খাওয়া দাওয়া করেছে এখানে এসে। খান, বেশক খান। তারপরে টাকিতে বেড়াতে গেছেন। আমারও ইচ্ছা ছিল টাকি বেড়াতে যাব, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম নিজেকে আসল জায়গাটাই আগে রিচ করতে হবে, তারপর টাকিতে যাই। আর যেখানে যাই ঘুরুন, বেড়ান, কিন্তু যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যের দিকে আগে মন দিয়ে আপনাদের দরকার ছিল। যাই হোক, আমি বকাবকি করছি না, অল্প কথায় যেটা বোঝাতে চাইলাম, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। এই মানসিকতাকে ভেঙে চুরমার করে দিন। আর ওরা যারা আছে, ওরা আর আমরা ওরার বিভাজনকে দূর করে দিন। বিরক্ত লাগছে এবার এই সমস্ত রাজনীতি আমাদেরকে। যখন যাকে দরকার লেগেছে, আমি কারো কাছে দায়বদ্ধ নয়। আমি হারাম খাই না, চারানা পয়সা কারো কাছ থেকে নিয়ে তার হয়ে কথা বলা আমি শিখিনি। আমি সেই মৌলানা নয়, সেই হুজুর নয়, আর সেই দলে সেই জাতীয় মানুষ নয়। কিন্তু জাতির স্বার্থ, কমের স্বার্থ যেখানে আসবে, এই বাংলার মাটিতে যতই উচ্ছৃঙ্খলতার সঙ্গে আপনি চলেন, সোজা করে দেওয়ার মতো জায়গা বাংলার পিছিয়ে পড়া সংখ্যালঘু দিয়ে ছিল, আছে, থাকবে। অতএব এদের নজরআন্দাজ করবেন না। পাবলিক পাওয়ার, কমন পিপলের পাওয়ার, সাধারণ মানুষের পাওয়ারকে নজরআন্দাজ করবেন না। আমরা দেখিয়েছি আগে, দেখাচ্ছি, আগামীতেও দেখিয়েই ছাড়বো, এটা ওয়াদা করে আমি আপনাদের কাছে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। शुक्रिया पीरजादा जनाब मेहराब सिद्दीकी साहब के। শাহ আলম ভাইকে বলতে আমরা এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করব। শুধু ইমাম সাহেব ভাই যারা আছেন একটু বসতে বলবো, হুজুর আছেন একটু দোয়া করবেন। যারা ইমাম সাহেব ভাই আছেন একটু সামনে আসার জন্য অনুরোধ করছি, তাদেরকে আমরা একটু আলাদা করে সম্মান জানাতে চাইছি। ইমাম সাহেব ভাইদের জন্য একটু সামনের চেয়ারটা ছেড়ে দেন, সামনের চেয়ারটা একটু ইমাম সাহেব যে কজন ভাই আছেন একটু বসে যান তো, একদম 1 মিনিটে বসে যান। যে কজন ইমাম সাহেব ভাই আছেন শুধু তারা বসে যান তো। যে কজন ইমাম সাহেব ভাই আছেন একটু সামনের লাইনটায় বসে যাবেন। আমাদের মুর্শিদাবাদ থেকে এসেছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, কোথায় আছেন? সবটা কি ডাক্তারবাবুকে একটু বিদায় দিয়ে অপারেশন আছে, ডাক্তারবাবু একটু বলে দিই। আমাদের মধ্যে এসেছেন ডাক্তার সুমাইয়া হীরা, উনি দলিত নেতা। অপারেশন থিয়েটার আছে, চলে যাবেন, কিন্তু মাগরিবের সময় হয়ে যাওয়ার কারণে আমরা তাকে বলার সুযোগ দিতে পারছি না। আমি আশা করব যে আমরা আগামী দিনেও তাকে পাবো এবং তার বক্তব্য শোনার সুযোগ হবে আমাদের।